দেখ গল্পটা অল্প, এদিকে ভালো করে বুঝতে হবে। দেখো লেখা আছে হ্যাঁ হ্যাঁ লেখা আছে পর্যায় সারণী। হ্যাঁ হ্যাঁ, তো পর্যায় সারণী এটা সবাই ভালো করে বুঝতে হবে। হ্যাঁ দেখবি রে। দেখো এই যে বলছে সারণী, সারণী মানে হচ্ছে টেবিল। সারণী মানে কি? টেবিল, যেখানে আমি সাজিয়ে রাখি সারণী। আর পর্যায় মানে হচ্ছে মানে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরপর, এটা হচ্ছে পর্যায়। তার নিয়ম অনুযায়ী পরপর আমি যদি কাউকে সাজিয়ে রাখি যেই টেবিলে, তার নাম হচ্ছে পর্যায় সারণী। পর্যায় কথার মানে হচ্ছে পরপর। ধর আমি বললাম প্রথমে এ ধর পড়া দেবে বা কিছু বলবে, তারপরে ও বলবে, তারপরে ওই, তো এটা হচ্ছে পরপর। তো পরপর মানে হচ্ছে পর্যায়, ঠিক আছে। আর টেবিল মানে কি? যেখানে ধর বসে আছে, একটা নির্দিষ্ট নিয়মে বসে আছে, এটার নাম হচ্ছে টেবিল। তাহলে টেবিলটাকে বাংলায় বলছে সারণী, আর পর্যায় হচ্ছে পরপর সাজানোটা, ঠিক আছে। তাহলে পর্যায় সারণী কে বুঝতে পারোনি? বোঝা গেছে? ঠিক। এটা যদি আমি ইংলিশে বলি, এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল ইংলিশে বললাম। টেবিল মানে সারণী, পিরিয়ডিক মানে হচ্ছে একটা পরপর নিয়ম অনুযায়ী, ঠিক আছে। শোন, তো ভালো করে বুঝবি। দেখ এটা আমরা পড়ছি, ফিজিক্স পড়ছি না কেমিস্ট্রি পড়ছি? কেমিস্ট্রি। অ্যাকচুয়ালি ফিজিক্স এবং কেমিস্ট্রি কিছু কিছু ব্যাপার আছে বুঝে দুজন মিলে আলোচনা করছে, মানে এরা পরপর ভাই ভাই। আর কখনো কি এমন দেখেছিস অঙ্কের মধ্যে বায়োলজি লেখা আছে বা বায়োলজির মধ্যে অঙ্ক লেখা আছে? হয়েছে কোনো দিনও? বায়োলজি মানে জীববিদ্যা বা জীবনবিজ্ঞান বলছে, জীবনবিজ্ঞান আর অঙ্ক কোনোদিন একসঙ্গে আলোচনা করেছে কোনো দিনও? না। কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রি একসঙ্গে আলোচনা করছে অনেক জিনিসকে নিয়ে। যেমনি এটাকে নিয়েই ফিজিক্সও আলোচনা করছে, কেমিস্ট্রিও আলোচনা করছে। শুনবি রে, মন দিয়ে শোন, ব্যাপারটা ভালো করে বুঝবি। অ্যাকচুয়ালি এই যে আমরা যখন বলছি ফিজিক্স বলছি না, খুব ধ্যান দিয়ে বুঝবি। ফিজিক্স বলছি না, ফিজিক্সের বাংলা কথা হচ্ছে পদার্থবিদ্যা। কি বলছে? পদার্থবিদ্যা। সব বুঝলাম স্যার, পদার্থই বুঝলাম না স্যার। বিদ্যা আর কী বলবো, আর বিদ্যা আর কেমনি হলো, আর পদার্থই বুঝলাম না। ধরে নাও ওই যে পেন আছে, পেনটা আছে না, এটা কি পেন তো নাকি? না না, এটার নাম মার্কার। এটা পেন কোথায়? এটা মার্কার আছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে কি বলো দেখি? মার্কার। এই মার্কারটাকে ফিজিক্সের ভাষায় বলবো বস্তু। কি এটা? বস্তু। আর এই বস্তুটাকে ধরে নাও কয়েক টুকরা করে ভেঙে দিলাম, যে ছোটো ছোটো টুকরা পেলাম না, ওই টুকরাটার নাম হচ্ছে পদার্থ। তাহলে এটা একটা পদার্থ হয়ে যেতে পারে, এটা একটা পদার্থ হয়ে যেতে পারে, কিছু নাই, এটা একটা পদার্থ হয়ে যেতে পারে। মানে টুকরো সব থেকে ছোটো অংশটা হচ্ছে পদার্থ। তাহলে আমি যদি বলি টেবিলটা পদার্থ না বস্তু? বস্তু। আর এখান থেকে একটা কাঠ এখান থেকে ভেঙে নিলাম, পদার্থ। সুন্দর ছেলে। তাহলে পদার্থ নিয়ে গেলাম না? ওই পদার্থটাকে যখন আমি ভেঙে ভেঙে ভিতরে আলোচনা করব, শুনবি রে, যখন পদার্থটাকে ভেঙে ভেঙে ভেতরে আলোচনা করব, ওটার নাম হচ্ছে পদার্থ নিয়ে, মানে পদার্থবিদ্যা তাই আলোচনা করবে। তো যাই হোক, তো আমরা এবার যদি বলি এই যে এটার নাম কি? হাতল না? এটা হাতল, এটা হাতল না? যাই হোক, ঠিক আছে, হ্যান্ডেল হোক বা হাতল হোক, যাই হোক, এই যে হাতলটা আছে, গল্প নয়, এই যে হাতলটা আছে, হাতলটার নাম কিন্তু বস্তু। আর এখানে যে একটা টুকরো লোহা নিলাম মনে করো, ওটা পদার্থ। তাহলে লোহাটা একটা পদার্থ বলতে পারি। হ্যাঁ, তার মানে আলটিমেটলি শুনবি, এদিকে শিক্ষার্থী বন্ধু, এদিকে ভালো করে বুঝবি। তার মানে লোহাটা হয়ে গেলো এক প্রকারের পদার্থ, আর লোহার তৈরি যত সামগ্রী ওর এক একটা বস্তু, ঠিক না বেঠিক? তো বলছে স্যার এই যে লোহাটা আছে, এটা যেরকম একটা পদার্থ, তো এরকম পৃথিবীতে অনেক পদার্থ আছে। তো এদেরকে আমরা যদি আরও মানে ছোট করে ভিতরে যাই, ভেঙে যাই,
মানে লোহাটাকে স্যার আরও যদি ভেতর থেকে আমি ব্যাপারটাকে ভাবি, তাহলে পেয়ে যাবো পরমাণু, পেয়ে যাবো ইলেকট্রন, পেয়ে যাবো প্রোটন, পেয়ে যাবো নিউট্রন, পেয়ে যাবো ভাঙলে, যেমনি আমাদের শরীরটাকে ভেঙে ভেঙে কোষ পাচ্ছিলাম, তো এরকম এইগুলোকে ভাঙলে পরে কি পেয়ে যাবো, মানে পরমাণু পেয়ে যাবো, সবথেকে ছোটো অংশ। তো এরকম কয়েকটা যদি পরমাণু একসঙ্গে থাকে তো ওটার নাম আমরা কী বলি, অণু বলি। তো অণুগুলোকে আমরা ইংলিশে বলি মলিকিউল বলি, বলি কি বলি না, ঠিক। তো এই রকম বলছে কিছু ওই মৌলগুলো মিলে হচ্ছে কি, তাহলে মানে অণুগুলো মিলে কি মৌল তৈরি হচ্ছে, মৌল। তাহলে লোহা একটা মৌল মনে কর। তো এইরকম পৃথিবীতে কতগুলো মৌল আছে, তার মানে আমি যদি বলি অসংখ্য নয়, আমি যদি বলি স্যার লোহা, তো এটা এক প্রকারের মৌল, তামা এটা এক প্রকারের মৌল, দস্তা এটা এক প্রকারের মৌল। এরকম আমি যে যতগুলো মৌল যদি বলি, তো বলছে পৃথিবীতে মোট মৌল সংখ্যা বলছে প্রায় 118টা। তো বলছে স্যার এই যে 118টা মৌল আছে, তো এই 118টা মৌল কি সবগুলো কি মানে ন্যাচারাল, নাকি মানুষ আবার নিজে বানিয়েছে? বলছে মানুষ নিজে আবার বানিয়েছে আবার। তো এখানে কিছুগুলো আমি যদি বলি প্রায় 92খানা, 92টা আমি যদি বলি, এগুলো হচ্ছে পাওয়া গেছে প্রকৃতিতে। লোহা কি মানুষ হাতে বানায় না পায়? কোথায় পায়? মাটির নিচে পাই। সুন্দর। তাহলে যেটাই মাটির নিচে পাই ওটার নাম কি খনিজ। তাহলে এগুলো তার মানে কি খনিজ পদার্থ। তার মানে এগুলো কিন্তু এরকম চকচক পাই না, মানে মাটি টাটি লাগানো মানে নোংরা অবস্থায় পাই। হ্যাঁ যাই হোক, একটা কথা বলছি, এগুলো মানে মডিফাইড রূপ আর কি। তো শুনবি রে, তার মানে লোহা হোক বা তামা হোক বা অভ্র হোক বা যে কোনো মৌলই হোক না কেন, যেগুলো আমরা মাটির নিচ থেকে পাচ্ছি ওরা হচ্ছে খনিজ। খনিজ কিন্তু কখনো এরকম চকচক থাকে না, ওটা ধুলামাটি লাগানো থাকে, ওটা গিয়ে বাইরে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করা হয়। থাকতেও পারে, হ্যাঁ ওটা বলছি, ওটাকে পরিষ্কার করা হয়, ওটাকে ধৌত করা হয়, দিয়ে ওটাকে ভালো করে মেশিন দিয়ে ওটাকে ওর মধ্যে যেগুলো অন্য কিছু থাকে মিশে অপদ্রব্য মানে যেগুলো ভেজাল, ওটাকে সরানো হয়। তারপর থেকে আমরা আসলটাকে খুঁজে পাই। ঠিক আছে, বোঝালে ব্যাপারটা আশা করি। তো ওগুলো সবগুলো হচ্ছে খনিজ। একটা হচ্ছে আকরিক। ওটা আবার কী জিনিস? আকরিক মানে হচ্ছে যে খনিজটার মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় থাকবে ওই যাকে আমি খুঁজছি, আয়রনটা খুঁজছি। তো আয়রন কথা বলছে, মানে ধর আমি মাটির নিচ থেকে দুটো জিনিস পেলাম, এটা একটা পেলাম, মনে করতে একটা কোনো গোটা অংশ পেলাম, এটা একটা গোটা অংশ পেলাম, দুটোর মধ্যে লোহা আছে। তো এবার ধর মনে করো একটাতে লোহা বেশি আছে, একটাতে লোহা খুব কম আছে বা হালকা আছে। তার যেটাতে লোহা বেশি আছে ওটাকে হচ্ছে ওর আকরিক হয়ে যাচ্ছে। তাহলে আকরিক আর খনিজের মধ্যে পার্থক্য হচ্ছে খনিজ মানে মাটির থেকে আসলেই খনিজ, যার মধ্যে ওটা আসল থাকছে ওটার নাম আকরিক। তাই ওটা অন্য কথা। তো এই যে আমরা মাটি থেকে খনিজগুলো পেলাম, তাহলে এগুলো মানুষ বানিয়েছে না ন্যাচারাল? ন্যাচারাল। তো এই ন্যাচারাল মানে প্রকৃত বা প্রাকৃতিক, এগুলো পাওয়া গেছে 92টা। আর যেগুলো থাকলো বাকিগুলো সেগুলো হচ্ছে মানুষের সৃষ্ট। তো ওগুলো মানুষ পরে সৃষ্টি করেছে। যাই হোক, তো এবার আমরা দেখব এই যে 118টা মৌল আছে, এদের নাম কি সবগুলো মুখস্থ করতে হবে? এখন দরকার নেই, যখন তুমি উঁচু ক্লাসে উঠবে মানে 11-12 উঠবে তখন একটু মুখস্থ করতে হতে পারে। তো তখন জেনে নেব। এখন শুধু জানবো যে এই মৌলগুলো যে আছে কোথায় এদেরকে স্যার সাজিয়ে রাখবো, কেমনি রাখবো, এটা নিয়ে আলোচনা। মানে এই যে আমি বলছি 118টা মৌল, শুনবি মন দিয়ে। এই 118টা মৌলকে মানে মৌলের নামগুলোকে নিশ্চয়ই একটা আমি পেজে বা চার্টে লিখে রাখবো। হ্যাঁ, ওই চারটা কি আমরা বলছি পর্যায় সারণী। তাহলে এখান থেকে একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেলি যে পর্যায় সারণী নিশ্চয়ই কোনো কিছু নিয়ে কাজ না করলেও এই 118টা মৌলকে কীভাবে সাজিয়ে রাখবো তাদেরকে নিয়ে আলোচনা করবে। কি হাসিস কেন বল? কিছু প্রশ্ন? বুঝতে পারছিস না? পারছিস তো, মানে দেখ মন দিয়ে শুনবি। দেখ তো বলছে স্যার এই যে পর্যায় সারণীটা আমরা যে এখানে যে বানাবো, তো প্রথমে কাকে রাখবো, সেকেন্ডে কাকে রাখবো, থার্ডে কাকে রাখবো, এরকমভাবে যদি রাখতে হয় তো কিসের ভিত্তিতে রাখবে বল? যদি এটা দায়িত্ব তোমাদের হয়, তোমরা কার ভিত্তিতে রাখবে, মানে কিসের ভিত্তিতে রাখবে? হালকা ভারের দিক থেকে
নাকি নাকি ধর্মের দিক থেকে, নাকি সাইজের দিক থেকে, নাকি ওজনের, মানে কার ভিত্তিতে? না, আমরা যেটা রাখবো এইটা নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল তখনকার দিনে, ঠিক আছে? তো মেন্ডেলিভ কী করেছিল, এই মৌলগুলোকে সাজিয়ে রেখেছিল একটা, মানে ওদের যে ভরের ভিত্তিতে সাজিয়ে রেখেছিল। তো গিয়ে দেখছে ওটা মানে সবার ক্ষেত্রে মানে ঠিক ম্যাচ করছে না। তখন তারপর থেকে কী হলো, যত দিন গেল মডিফাইড রূপ আসলো, তখন দেখছে পারমাণবিক ভরের ভিত্তিতে রাখা হলো। তখন গিয়ে দেখছে যে এটা মোটামুটি নিজের ধর্মগুলোকে স্যাটিসফাই করছে। কীরকম ব্যাপারটা দেখ, তো দেখ, তো ধর আমি যদি এখানে তো টেবিলটা আমি দেখাতে পারবো না, কারণ অনেক বড় টেবিল আছে, আমি এখানে দেখাচ্ছি। তো তোরা ভালো করে দেখ, তো এই পেজটা এখানে খুলেছিস, দেখ লেখা আছে না, মেন্ডেলিভের পর্যায় সারণীর পরিমার্জিত সংস্করণ কথা আছে না। পরিমার্জিত কথার মানে হচ্ছে এটা আগে অন্যরকম ছিল, এটা এরকম চেঞ্জ করে এরকম করে লিখেছে। আগে মানে কি তাড়াহুড়া করে ভুলভাল লিখে দিয়েছিল আর কি, কিছু মানে যেটা মৌল আগে বসার কথা ওকে পরে লিখে দিয়েছে, যেটা পরে লেখার কথা ওটা আগে লিখে দিয়েছে, এরকম করে চেঞ্জ করে দিয়েছিল। তো এটা হচ্ছে পরিমার্জিত, মানে পরের আগে চেঞ্জ করে করেছে এভাবে। সীমা বুঝতে পারছিস রে? তো বলতো এরকম করে 1 2 3 4 5 করে নিচে আছে না, কত অবধি আছে? 7। এটা ভালো করে বুঝবি। এই যে আছে এরকম করে লাইনগুলো, এই যে 1 2 3 4 5 6 7 আছে না, এই এক যে শুরু, এখানে শুরু হলো কি না, তাহলে এই বরাবর সবটা হলো কি একের ঘর। এটা কার ঘর? তাহলে এটা তাহলে কার ঘর? এটা 2-এর ঘর। তো এই যে 1 2 গুলো আছে এইগুলোকে বলা হয় পর্যায়। বুঝলি কি বুঝলি না? তাহলে পর্যায় কোনটা? এই যে এটা 1 নাম্বার পর্যায়, এটা 2 নাম্বার পর্যায়, তাহলে এটা তাহলে বলো তো পর্যায় সারণীতে মোট পর্যায় কতটি আছে? ঠিক, মোট পর্যায় কটা? তোমাকে প্রশ্ন করা হলো তুমি 2 নম্বর পর্যায় বরাবর এগিয়ে চলো, বা তুমি 3 নম্বর পর্যায় বরাবর এগিয়ে চলো। তোমাকে বললো 3 নাম্বার পর্যায় বরাবর এগিয়ে চলো, তাহলে তুমি শুরু করবে কোত্থেকে? কোথায়? এখানে শুরু করবো, যাবো কোন দিকে? এই দিকে যাব। তাহলে পর্যায়গুলো এই বরাবর আছে না? অনেকে ভাবতে পারে স্যার 1 2 এমনি লেখা আছে, তাহলে পর্যায় কি এমনি না, পর্যায়টি এমনি আছে। তাহলে প্রশ্ন আছে পরীক্ষায়, পর্যায় সারণীর এই যে বলছে এটাকে কি বলে? অনুভূমিক বলে না? অনুভূমিক ঘরগুলোকে কি বলা হয়? পর্যায়। অনুভূমিক ঘরগুলো কি বলা হয়? পর্যায়। তাহলে এবার যদি বলি স্যার এইখানে ধরে এমনি লেখা আছে 1, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ঘর, এটা লেখা আছে 2, এটা 2 নাম্বার ঘর, 3 লেখা আছে স্যার 3 নাম্বার ঘর, 4 লেখা আছে 4 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 8 নাম্বার ঘর। বোঝা গেল না? যায়নি? তার মানে এগুলোর নাম হচ্ছে শ্রেণী। কি বলা হয়? এর আরেকটা নাম আছে গ্রুপ। তাহলে শ্রেণী বলুক বা গ্রুপ বলুক একই জিনিস তাহলে। আচ্ছা শ্রেণী, তাহলে শ্রেণী কটা আছে মোট? তাহলে 8টা। কিন্তু অ্যাকচুয়ালি পরে থেকে এখানে আরেকটা গ্রুপ বানানো হয়েছিল, ওটা বলছে 0 নাম্বার গ্রুপ। কত নাম্বার গ্রুপ? স্যার 0 কেন? এরা একটু পরে লেখানো হয়েছে, এখানে এদেরকে পরে লেখা হয়েছে। আর এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। জিনিসগুলো কি বলছি আমি? নিষ্ক্রিয় মানে কারোর সঙ্গে বিক্রিয়া করবে না, নিষ্ক্রিয় তো নিষ্কর্মা অকর্মা। তো এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এরা 0 পরে অ্যাড করা হয়েছে। তাহলে যদি বলে শ্রেণীকোটা 8টা আছে, পরে থেকে একটা অ্যাড হয়েছে, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে 1 নাম্বার 2 নাম্বার করে আছে এগুলো রোমান নাম্বার দিয়ে লেখা হয়, আর এগুলো হিন্দু আরবিক সংখ্যাতে লেখা হয়। তো স্যার এটা তাহলে কি পর্যায় না শ্রেণী? শ্রেণী। তাহলে উল্লম্ব বলে এটাকে, উল্লম্ব বলে। তাহলে
তাহলে উল্লম্ব যে ঘরগুলো তাকে বলা হয় শ্রেণী। এটা আশা করি বুঝতে পেরেছিস। তাহলে দেখ তো পেজ নাম্বার এটা কততে লেখা আছে। তাহলে দেখ তো পেজ নাম্বার 97 আছে না, যে মেন্ডেলিভের পর্যায় সারণীর পরিমার্জিত সংস্করণের 9টি গ্রুপ বর্তমান। আগে ছিল কটা? এখন ওটা হয়ে গেছে, একটা অ্যাড হয়েছে নিষ্ক্রিয় মৌলগুলো, তাই তো? ঠিক। এবার কয়েকটা সূত্র বলেছে। কি সূত্র বলেছে দেখো। আচ্ছা, আমি যদি একটু ভালো করে তোমাদের দেখাই, এই যে আমরা এটা লিখলাম এই পর্যায় সারণীটা, তো দেখো 1 নাম্বার ধরুন কী আছে, হাইড্রোজেন আছে, আছে কি আছে না? তারপর দেখো কে আছে, লিথিয়াম আছে, তারপর আছে বেরিলিয়াম আছে না? বেরিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। তার মানে এর যে আছে পারমাণবিক ভর হচ্ছে 1, এর হচ্ছে 3, এর 4, এর কি পারমাণবিক ভর বলি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কি আছে, বোরন 5 আছে না? দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? দেখো তোমরা বইটা ভালো করে। আছে তো, ওটা বলছি, ওটা কারণটা হচ্ছে ওটাকে পরে দুটো পার্টে ভাগ করেছে, আমি আসছি। দেখো কার্বনটাকে বলেছে কত, 6, তারপর দেখো কত হচ্ছে, অক্সিজেন হচ্ছে 8, সরি এই নাইট্রোজেনটা আছে আগে, নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন 8, তারপর বলো ফ্লোরিন 9, হ্যাঁ নিয়ন আছে। এরপর নিশ্চয়ই জিরোতে হবে, ঠিক জিরোতে হবে নিয়ন। নেক্সট তারপর বলো, হ্যাঁ সোডিয়াম, এভাবে আছে কি না? ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে এটা, আশা করি সবারই ঠিক আছে, ভেরি গুড। যাই হোক, মন দিয়ে বুঝবে। দেখো হ্যালো, দেখো একটা লোকের নাম হচ্ছে, সেটা হচ্ছে ডোবেরাইনার। কি নাম? এটা আমি মিটাচ্ছি না, হ্যাঁ মানে বোঝানোর জায়গা পাচ্ছি না। নাম হচ্ছে ডোবেরাইনার, ডোবেরাইনার। কেমন নাম শুনতেছো? হ্যাঁ, এই রিচা মণ্ডল আর এরকম নাম শুনতে যাচ্ছিস নাকি? এরকম নাম থাকবে না। আমরা তো বাঙালি, আমরা কী করি? আমরা কিছু করি না, বলে খাই দার ঘুমাই। এই যে এরা হচ্ছে মানে যারা সায়েন্টিস্ট, যারা এসব কাজ করে এসছে, ঠিক কি না? নিজের কাজকর্ম ছেড়ে এগুলো কাজ করেছে, আর আমরা ঠিক। তো দেখ শোন, এই লোকটার নাম কি? এই একটা সূত্র বলেছে। কি বলেছে? বলছে দেখো ভালো করে, এই যে আছে এরা না, লিথিয়াম, বেরিলিয়াম আছে না? হ্যাঁ, এমনি যদি আমি আরও বলি, ঠিক আছে, এটা আরও যদি বলি আমি, যেমনি এই যে সোডিয়াম আছে, তো তারপর নিশ্চয়ই ম্যাগনেসিয়াম মিশে, তাহলে আবার কী হবে? ম্যাগনেসিয়াম হবে। এরকমভাবে যদি মৌলগুলোকে রাখানো যায়, ঠিক আছে, তো বলছে ডোবেরাইনার যে আছে, নামটা মিটিয়ে দিলাম অবশ্য। দেখো ডোবেরাইনার এর যে সূত্রটা বানিয়েছে, ওটার নাম হচ্ছে ত্রয়ী সূত্র। কি নাম? ত্রয়ী সূত্র। ত্রয়ী কথার মানে হচ্ছে 3। বলছে এই যে 12 আছে এখানে, ঠিক আছে, বলছে এরকমভাবে তুমি যদি যে কোনো 3টা মৌলকে তোলো, কটা মৌলকে? 3টা মৌলকে কোনো নির্দিষ্ট একটা গ্রুপের, ঠিক আছে, আমি একটা যে কোনো গ্রুপের এখানে ধরুন তুলে নিচ্ছি, মনে করো এখানে ধরুন এরপরে ক্যালসিয়াম আছে, ঠিক আছে, এ হচ্ছে 19 আছে, যাই হোক, বুঝলি যে কোনো তুমি যদি পরপর 3টা মৌলকে তুলে নাও কোনোটা নির্দিষ্ট গ্রুপের, যে কোনো গ্রুপের, এখানকারই হোক বা এখানকারই হোক, দিয়ে তুমি যে কোনো 3টাকে নাও পরপর কিন্তু ধরুন আমি নিলাম লিথিয়াম, নিলাম সোডিয়াম, নিলাম আর নিলাম ক্যালসিয়াম, নিলাম এই পটাশিয়াম, সরি কে মানে পটাশিয়াম, সিএ মানে ক্যালসিয়াম, যাই হোক। তো বলছে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম যদি তুলে নিয়ে আমি দেখব প্রথমটার পারমাণবিক ভর, শেষেরটার পারমাণবিক ভর যোগ করব, দিয়ে আমি 2 দিয়ে ভাগ করে দেখব, এর মানটা চলে আসবে। কীরকম? দেখো এটা লিথিয়াম আছে না, তো লিথিয়াম কত আছে? 3। এটা পটাশিয়াম আছে 19, যোগ করে 2 দিয়ে ভাগ করো,
তো 19 আর 3 কত 22 বাই 2 11। দেখো তো মাইটটা পেলাম কি পেলাম না। তো বলছে এই যে ডবেরাইনার এটা ভেরিফাই করে দেখেছে যে এরকম পরপর 3টা মৌল যদি নেওয়া যায় এবং সেগুলো যদি মানে প্রথমটা আর শেষেরটা যোগ করে 3 দিয়ে ভাগ করা হয়, সরি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে মাঝেরটা পেয়ে যাবো। যেহেতু এরকম একটা নির্দিষ্ট গ্রুপের 3টা মৌলের জন্য এটা সূত্রটা বলেছে, তাই নাম হচ্ছে ত্রয়ী সূত্র। বোঝা গেল না? যায়নি বোঝা? হ্যাঁ, লেখা আছে কোথায়? এটা প্রথম দিকে লেখা আছে, এটা আছে এই তো পেজ নাম্বার 95-এ। পেয়েছিস? কই রে? এই তো, হ্যাঁ, রাসায়নিক ধর্মে সাদৃশ্য আছে এমন। তুই এখন যদি প্রশ্ন বলিস এদিকে, হ্যালো স্যার এইরকম 3 হবে না? হবে না। এ আছে 2 নম্বর গ্রুপে, এ আছে 3 নম্বর গ্রুপে, এ আছে 4 নম্বর গ্রুপে। তো যত গ্রুপ চেঞ্জ হবে সবার ধর্ম আলাদা। যখন গ্রুপ চেঞ্জ হবে ধর্মগুলো আলাদা। তো যদি গ্রুপ চেঞ্জ হলে ধর্ম আলাদা হয়, তো আলাদা ধর্ম যেটা চলবে চলবে না। এ বলেছে একটা নির্দিষ্ট ধর্মের জন্য, মানে নির্দিষ্ট গ্রুপের জন্য। তাহলে এটা হচ্ছে ডবেরাইনারের ত্রয়ী সূত্র। কে বুঝতে পারছিস নি? তো এবার ডবেরাইনার দেখছে পরে থেকে যে শুধুমাত্র প্রথম দিকের যে কয়েকটা মৌল আছে তাদের ক্ষেত্রেই হচ্ছে, আর বাকিগুলোর ক্ষেত্রে মিলছেই না। তার মানে বোঝা গেল এখান থেকে তাহলে এই সূত্রটা ভ্যালিড না ইনভ্যালিড? ইনভ্যালিড। খালি দেখা হচ্ছে ওই প্রথম দিকের কয়েকটার সঙ্গে ম্যাচ করছে, শেষের দিকের ম্যাচই করছে না। তার মানে এর সূত্রটা কী হয়ে গেলো অকার্যকর হয়ে গেল। যেহেতু প্রথম দিকে বলেছে তাই আমরা একে গুরুত্ব দিচ্ছি। তাহলে বলতো ডবেরাইনারের ত্রয়ী সূত্র সবার জন্য প্রযোজ্য নাকি প্রযোজ্য নয়? প্রযোজ্য নয়। তো এটাকে আমরা কি অ্যাকসেপ্ট করবো পুরো হিসাবে? করব না। কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে তো লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার একটা লোক আসছে, লোক তো না, সায়েন্টিস্ট। নিউল্যান্ডস। কী নাম হচ্ছে? নিউল্যান্ডস। এই যে লোকটা আছে, লোকটার নাম কি বললাম? নিউল্যান্ডস। হ্যাঁ, লোকের নাম এগুলো শুনবে তো। শুনবি রে, এদিকে শুন। তো এই যে আছে নিউল্যান্ডস, এই একটা সূত্র বানাচ্ছে। এই সূত্রের নাম দিচ্ছে অষ্টক সূত্র। কি নাম? অষ্টক সূত্র। বলতো রিচা অষ্টক মানে কি? 8। তার নিশ্চয়ই 8টা মনে গল্প করবে। তাহলে ডবেরাইনার বলছে যে আমি এই বরাবর গেলাম তো, আর নিউল্যান্ড বলছে আমি এই বরাবর যাবো, এই বরাবর যাব। বলতো শ্রমিক, লিথিয়ামের যে ধর্ম, সোডিয়াম ধর্ম একই হবে নিশ্চয়ই, একই গ্রুপ আছে না? পটাশিয়াম একই ধর্ম হবে। বেরিলিয়ামের যা ধর্ম আর ম্যাগনেসিয়াম ধর্ম কী হবে? একই হবে, মানে একই গ্রুপের ধর্মগুলো একই টাইপের। তাহলে বলতো নিশ্চয়ই এর সঙ্গে এর একই হবে না? আচ্ছা, আমি যদি বলি যে এর সঙ্গে এর ধর্ম একই, তো আবার এর সঙ্গে এর ধর্ম একই, ঠিক? বলতো এটা কত নম্বরে আছে? তাহলে এখান থেকে 8 ঘর যা। তাহলে এখান থেকে আমি যাই, তাহলে আমি যদি বলি দেখ তো এখান থেকে তুই যাচ্ছিস মনে কর 1 2 3 4 5 6 7 8। তাহলে বলতো ঘুরে ফের 8 নাম্বার মৌলটা আর 1 নাম্বার মৌলটা মিলছে কি মিলছে না? মিলছে না। তার মানে নিউল্যান্ডস কি বললো? কোনো একটা নির্দিষ্ট মূল থেকে শুরু করো, পরপর যাও। কোন দিকে যাবো? না, পর্যায় বরাবর যাবো। এটার নাম কি? পর্যায়। তো কোনো পর্যায় বরাবর যাবো, কতটি মৌল যাবো? 8 নাম্বার যে মৌলটা হবে আর 1 নাম্বারটা ধর্ম কী হবে? তুই তো বলবি স্যার এটা আপনি ধরলেন না কেন, আবার এটা কেন ধরলেন না? এই তো পরে এসে, তো নিষ্ক্রিয় পরে এসে নাই, এটা নাই এখন মনে করি, এটা এখন নাই। বলতো দেখি তাহলে এখান থেকে আমি যাই, তাহলে এটা 1 ধরে না? 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 নাম্বার 8 নাম্বার মিললো কি মিললো না? তুই বলিস স্যার আমি এখান থেকে গুনবো, তো
চল তাহলে 1 2 3 4 5 6 7 8 মিললো? তুই এখান থেকে বলিস 1 2 3 4 5 6 7 8 মিললো এর নিচে? তার মানে যখনই আমি 8 নম্বরে যাচ্ছি ফিরে আবার কি ওর নিচে পড়ে যাচ্ছে না? তাহলে বলতো নিউল্যান্ডস যেটা বলছে এটা মিলছে কি মিলছে না? তার মানে ও বলেছে কোনো একটা পর্যায় বরাবর নির্দিষ্ট একটা মৌল থেকে শুরু করে পর্যায় বরাবর যাব, 8টা মৌলের মানে 8 নম্বর যে মৌলটা হবে আর যেখান থেকে শুরু করবো মানে 1 নম্বর মৌল কী হবে? সমান হবে না? তো বলছে এটার সঙ্গে মানে ম্যাচ করছে আমাদের একটা গানের মানে সঙ্গীতের যে আমাদের যে একটা সূত্র আছে সারেগামা পাধানিসা, সারেগামা। তার এটা আমি লিখি এখানে, এটা আমি তাহলে 1 বলবো কি বলবো না রে? এটা 2 3 4 5 6 7 8। দেখ তো 1 নাম্বারটা আর 8 নাম্বারটা মিললো? একে কে ছিল আর 8-এ কে আসলো? ধর্ম মিললো কি মিললো না? তাহলে এই সারেগামা পাধানিসার সঙ্গে কার সূত্র মিললো? নিউল্যান্ডসের অষ্টক সূত্র। বুঝতে পারলি কি পারলি না? চলো তাহলে একটু ভালো করে দেখে নিতে, মিলিয়ে দেখে নিতে। তাহলে আমাকে তুই একটু বইটা খুল, বই দেখে আমাকে বলতো বেরিলিয়ামের সঙ্গে কার কার ধর্মের মিল আছে, বা নিউল্যান্ডসের অষ্টক সূত্র বেরিলিয়ামের সঙ্গে কার মিলবে? বল। এই যে আছে দেখ বেরিলিয়াম আছে না, ওর নিচে কি আছে? Mg আছে না? তাহলে Be মানে হচ্ছে বেরিলিয়াম। হ্যাঁ, তার ওর নিচে কি আছে? ম্যাগনেসিয়াম আছে না? তাই এটা কি ম্যাচ করছে কি করছে না? করছে। তাহলে এইটাই হচ্ছে নিউল্যান্ডসের অষ্টক সূত্র। কে বুঝতে পারলি না রে? বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার যেটা আমরা জানবো, দেখ আচ্ছা পর্যায় সারণী বুঝে গেছি, পর্যায় বুঝে গেছি, শ্রেণী বুঝে গেছি, ডবেরানের সূত্র বুঝে গেছি, নিউল্যান্ডসের অষ্টসূত্র বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার একটু কয়েকটা মৌল আছে যাদেরকে একটু জানতেই হবে। শুনবি, 1 থেকে 20 অবধি যতগুলো মৌল আছে সবগুলো মৌলের নাম আর পারমাণবিক ভর মুখস্থ করতে হবে। কীরকম দেখ, এগুলো লিখে নি একটু তাহলে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। হলো না? এটা হচ্ছে 1, এটা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা বলি এখানে, স্যার পারমাণবিক ভর আর আণবিক ভর ব্যাপারটা একটু বললে ভালো হয়। দুটো কি এক না আলাদা? অনেকে সমস্যায় থাকে। সমস্যা কিছু না, দেখ তোকে ধর বলল হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? বলছি হাইড্রোজেনের আণবিক ভর কত? এটা প্রশ্ন মনে করো। পারমাণবিক কথাটা এসছে পরমাণু থেকে, আর পরমাণু থেকে, আর আণবিক কথা এসছে অণু থেকে। আমি বলেছিলাম পরমাণু ছোট, অণু বড়। তো দুটো পরমাণু মিলে একটা অণু হতে পারে, তাই এটা একটা অণু হয়ে গেল। এটা কী হয়ে গেল? পরমাণু হয়ে গেল। তাহলে এটা চাইলে মানে আমাকে এটা চেয়েছে, আর এটা চাওয়া মানে আমাকে এটা চেয়েছে। যখন আমি এইচ বলি না, তো এইচ মানে এটা এইচ, আর এটা কি H2
টু। তো বলছে যখন আমি এটা H2 বলছি এটা তাহলে অণু, তাহলে আর Hটা কি পরমাণু। বুঝলি কি বুঝলি না? কি অণু হচ্ছে সবসময় বড়, একটা দুটো বা তারও বেশি মিলে, মানে বেশি পরমাণু মিলে একটা অণু তৈরি হয়। আর পরমাণু কি সবথেকে ছোটো অংশটা, একটা থাকলে ওটা পরমাণু। তো বলতো একটা যে আছে, তো এটা এককে হবে না, এক হবে, এক হবে না বল, এটা কত বল দেখি, 2 হবে। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হলো তাহলে, আর আণবিক ভর, বুঝলি কি বুঝলি না? এই যে আমি বলেছি অক্সিজেন কত 8 আছে না, 8 আছে কি না? তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আচ্ছা মনে রাখবে একটা জিনিস, যে এই যে অক্সিজেন আছে, মনে রাখবি অক্সিজেন যখন আমি বলছি এগুলো কিন্তু দুটো পরমাণু থাকে, দুটো ও থাকে, দুটো ও মিলে একটা অক্সিজেন কী হয়, অণু হয়। আর দুটো একটা ও মিলে কি একটা পরমাণু হয়, ঠিক আছে কি না? তো মনে রাখবি অক্সিজেনের পারমাণবিক ভর এই যে যেটা দেওয়া আছে না 8 আছে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পারমাণবিকতা। এটা কি বলতো, মানে কতগুলো আছে আর কি, মানে কি বলে যেন, মানে ইলেকট্রন সংখ্যা শেষে থাকছে মানে আছে তার উপর ডিপেন্ড করছে এটা, ঠিক আছে? তাহলে বলছি অক্সিজেনের পারমাণবিক ভর যেটা হবে এর ডবল হবে, তো কত হবে তাহলে বলতো, 16 হবে। তাহলে বলতো অক্সিজেনের আণবিক ভর কত হবে তাহলে, 32। বোঝা গেল? কারণ এই যে যখন পারমাণবিক বললাম তো 1, আণবিক বললে 2 হয়ে যাচ্ছে। তো অক্সিজেনের জন্য পারমাণবিক 16 হচ্ছে, তো আণবিক ভর 32। হ্যাঁ মানে বলছে এটা সবসময় যে ডবল হবে, মানে ডবল একটু বেশি হতে পারে পয়েন্টে। যেমনি সোডিয়াম আছে না, যদি আমি বলি সোডিয়াম বলি, এটা সোডিয়াম তো নাকি, তাহলে সোডিয়াম মানে Na, তাহলে এর পারমাণবিক ভর কত তোকে যদি বলে, কত বল দেখে, 22। কিন্তু 22 না, এটা 23 হয়ে যায়, একটু বেশি হয়ে যায় সামান্য, 12 মানে 11 দিয়ে 22 কথা একটু হালকা বেশি হয়ে যায়, 23 হয়ে যাবে। তো এবার সোডিয়াম না, এবার সোডিয়াম যেহেতু আমরা N2 তো Na2 বলা যাবে না, তো সোডিয়ামই থাকে। যখন ওটা কোথাও বসে তার উপর করে দেখতে হবে ওখানে কী অবস্থায় আছে, কিন্তু অক্সিজেন দুটো হয়। মানে ধর না একটা এরকম বলছি, মনে কর একটা প্রশ্ন ধর দিলাম, মনে কর ধর একটা এক্সাম্পল বললাম CO2, কি বললাম, মানে কার্বন ডাইঅক্সাইড। তোকে বললাম এর আণবিক ভর বের করো, এর আণবিক ভর। তাহলে বলতো সি মানে কত আছে, তাহলে সি এর ডবল কত, তার মানে সি হয়ে যাবে তাহলে 12। সি আর একটা আছে না, তাহলে 12 লিখতে হবে। তাহলে যোগ ও আছে না, ও মানে কত, 8 ডবল কত, তাহলে 16 গুণ কত হয়ে যাবে, 2। এই দুটা কিন্তু ডবল এই জন্য না, মনে রাখবি যেটা দেওয়া থাকবে ওর ডবলটা হচ্ছে পারমাণবিক ভর, যেটা দেওয়া আছে ওর ডবলটা কি পারমাণবিক ভর, আর যে সংখ্যা থাকবে ওর সঙ্গে গুণ করে ওটা কী পাবো, একদম। তাহলে কথা তাহলে বলতে 16 দিয়ে 32 আর প্লাস 12 44। তাহলে CO2 আণবিক ভর কত হলো, 44 হলো। তাহলে বুঝলি কি বুঝলি না? এভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে? যাই হোক, যদি আমি বলি NO2 বের করতে পারবি সবাই, কত বের কর দেখে, NO2 আণবিক ভর বের কর। বের করে দেখে, কিচ্ছু বলা হবে না, সব লেখা আছে। হুম 46 হবে, ঠিক। সুন্দর হচ্ছে। 7 না, ওখানে 14 হবে কেন বলতো, সীমা এদিকে বুঝবি। যেমনি এখানে সি ছিল না, তখন 12 নিয়েছিলাম না, সি তো এখানে সি 6 ছিল না, তো 6 ডবল নিতে হবে এখানে।
বোঝা গেল? সুন্দর। তাহলে যেমন এন হচ্ছে কত, 7 2 14, এই যে আর ও আমার 16 আছে, 16 দিয়ে 32। বুঝতে পারলি কি পারলি না? হ্যাঁ, তোরা বাড়ি থেকে করে নিয়ে আসবি, না হলে H2SO4। তুই ট্রাই করে দেখতো হচ্ছে কিনা, ট্রাই করতো, তোরা ট্রাই করে এটা দেখতো, H2SO4। হুম, H2SO4 ট্রাই করে দেখি তো। কর এইচ কোনো এইচ কত আছে ভালো করে থাকা। তো 1 2 2 সেরকম আসছে। বত্রিশ হচ্ছে তো, আচ্ছা এস যেহেতু আছে, এস হচ্ছে কত জায়গায় আছে, সালফার 16, 32, আর এটা কত হচ্ছে 2, যেটা ভুল হচ্ছে না, দুটা গুণ করে দেবে, তাহলে একের সঙ্গে 2 গুণ, এক আর 1 H2 আছে না, সুন্দর, ভেরি গুড, বাহ, আরাম আছে না? হ্যাঁ বল, ও ভেরি গুড দেবো, ঠিক আছে, সুন্দর হয়েছে। কালি নেই, কলম কালি শেষ হয়ে গেল। কোথায় বলতো, এই ভালো করে দেখ, এইচ মানে 1 আছে না, খালি এইচটা 1ই থাকবে, ঠিক আছে, তাই 1 গুণ 2 আছে না, যোগ এস মানে কত রে, 16 মানে 32 হবে, তাহলে ও আছে না, ও মানে 16, তো 16 গুণ কত, হ্যাঁ 1 2 2 32, 64 যোগ 98। শ্রমিক পারতে হবে কিন্তু, বুঝলি কি বুঝলি না? ঠিক আছে, যতগুলো বললাম এগুলো বাড়িতে ভালো করে দেখে আসবে, নেক্সট ডে এখান থেকে টেস্ট নেব, ঠিক আছে? কী থাকলো পড়া, ডোবেরানারের ত্রয়ী সূত্র, হ্যাঁ নিউল্যান্ডসের অষ্টক সূত্র, মেন্ডেলিফের পর্যায় সারণীর পর্যায় সূত্র, ঠিক আছে? তারপর পর্যায় সারণী কাকে বলে, পর্যায় কাকে বলে, শ্রেণী কাকে বলে, কতগুলো রয়েছে, আর এই টেবিলটা লিখে নে, কোনো ব্যাপার নয়, আর টেবিলটা ভালো করে বাড়িতে দেখে আসবে, আরও বোঝানো আছে বাকি, কালকে বোঝাবো।